দর্শক, ১৪ বছর পর আজ উৎসবমুখর পরিবেশে চলছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডিস্ট্রিক্ট বা জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আরো শহীদ পরিবারের সদস্যরা আজকের এই জেলা সম্মেলনে আমি স্মরণ করতে চাই বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের যে সকল সহকর্মী শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করতে চাই। আজকের এই জেলা সম্মেলনে সমগ্র চুয়াডাঙ্গা সহ সমগ্র বাংলাদেশে আমাদের শত হাজারো সহকর্মী যাদেরকে আমরা হারিয়েছি, যে সকল সহকর্মী যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে জেলা সম্মেলনে আমি স্মরণ করতে চাই। বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের যে সকল সহকর্মী শহীদ হয়েছেন, স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদেরকে, যারা গায়েবী মামলা সহ মিথ্যে মামলার নির্যাতনের শিকার হয়েছেন, দেশে ছড়িয়ে থাকা ছিড়িয়ে থাকা আমার সেই ৬০ লক্ষ সহকর্মীদেরকে আমি স্মরণ করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এখানে জেলা সম্মেলন, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমরা কিছুক্ষণ আগে, আমি বক্তব্যের আগে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে দেশের অতীত বর্তমান এর বহু কথা আমরা জেনেছি, ভবিষ্যৎ সম্পর্কে কিছু আমরা শুনেছি। আমি যেহেতু সেই কথাগুলো হয়ে গিয়েছে, আমি সেই কথাগুলোতে আজকে যাব না, যে আপনারা এর মধ্যে শুনে ফেলেছেন। এখন এই যে আমরা একটু পরে, আমার বক্তব্যের পরে খুব সম্ভব আপনাদের দুপুরের খাবারের জন্য একটু বিরতি হবে, তারপরে সম্মেলনের যে আসল, যেটি একটু আগে বাবু খান বলছিলেন যে দ্বিতীয় যেই পর্বটি, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। কি সেই পর্ব? অর্থাৎ ভোট প্রদান, বা সম্মেলনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, ভোট প্রদানের মাধ্যমে আজকের যে ৮০০ কাউন্সিলর, এই কাউন্সিলর বৃন্দ আজকে সিদ্ধান্ত নেবেন যে আগামী ২ বছর যে সাংগঠনিক আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে সাংগঠনিক মেয়াদ, সেই মেয়াদের জন্য এই ৮০০ কাউন্সিলর, অধিকাংশ কাউন্সিলর তাদেরকে দায়িত্ব প্রদান করবে। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, কেন আমরা তো চাইলে, ইচ্ছে করলে, আমাদের গঠনতন্ত্রে সেটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো ১ জন ২ জন ৫ জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করিনি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে ৮০০ কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম কারণ আছে। অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি, এই মুহূর্তে দেশে যখন জনসংখ্যা প্রায় ২০ কোটি, কিন্তু ভোটার কিন্তু প্রায় ১২ কোটির মতো, পুরো ২০ কোটি কিন্তু ভোটার না। একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন, কিন্তু কাউন্সিলর হচ্ছেন ৮০০ জন। ৮০০ জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন তারা দলকে পরিচালনা করবে। কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে? কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, সাংগঠনিক সম্পাদক কে হবেন, এই যে ৩টি পদে নির্বাচন হবে, এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি, আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, সেই ব্যক্তি কতগুলো বিষয়, যতক্ষণ দায়িত্ব থাকে, সেই কতগুলো বিষয় দেখভাল করে। কি সেটি? যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে, সে দেখভাল করে দলের স্বার্থ, সে দেখভাল করে দলের নেতাকর্মীদের সুবিধা অসুবিধাগুলো, কষ্ট দেখভাল করে, সে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কিনা, সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। এই ধরনের বিষয়গুলো
একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু এটাই নয়, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে সম্মেলন হলো, আজকে প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করব আমাদের, এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি, এই ভিত্তিটি মজবুত হবে। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব। এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যখন একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে একজনের পরে আরেক নেতা, আজ এই নেতা দায়িত্বে, পরবর্তীতে কে আসবে, সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে। অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না। এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, একটি প্রসেস, একটি প্রক্রিয়া গড়ে উঠবে, ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে। এই ধরনের কর্মী তৈরি করবে। কর্মী তারা তৈরি করবে না, প্রকৃত কর্মী যারা দলের দুঃসময়, আপনারা যেমন বিগত স্বৈরাচার সময়, আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন, দলের ঐক্যকে ধরে রেখেছিলেন, দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা। এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে। ওই যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম আমি, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেতা চলে আসবে, সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব উনি ওনার বক্তব্য বলেছেন, দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন। বর্তমান যে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কেন? কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে, আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন, এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। হ্যাঁ, এখন এসেছে সংস্কারের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই ওয়াকিফাল আছেন, দেশের মানুষ ওয়াকিফাল আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 1 মাস আগে নয়, 2 মাস আগে নয়, 3 মাস আগে নয়, আজকে থেকে প্রায় 2 বছর আগে আমরা বাংলাদেশের
এবং দেশের মানুষের উন্নয়নের জন্য 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছে। আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয়, 3 মাস আগেও নয়, 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে। সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার, কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ের সাথে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কথাটি আমি বলছিলাম যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব, যারা দলকে সুসংগঠিত করবে, যারা দলের নেতাকর্মীদের স্বার্থ দেখবে, যারা দলের আদর্শ নীতিকে মানুষের মাঝে নিয়ে যাবে, প্রতিষ্ঠিত করবে, যারা সত্যিকার ভাবে রাজনৈতিক ভিত্তিরূপে দলকে গড়ে তুলবে। ঠিক একই ভাবে আজ যদি দেশে একটি সত্যিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে এবং তার ভিত্তিতে তারা বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে। আজকে নির্বাচন হলে দেশে কেন আমরা নির্বাচন চাইছি, বারে বারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কেন নির্বাচনের কথা বলছে, কারণ এই জন্যই নির্বাচনের কথা বলছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এই যে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমরা বিশ্বাস করতে চাই যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে, এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারা দিতে সক্ষম হলেই একমাত্র সেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে যারা সত্যিকার ভাবে জনগণের কথা বলবে, যারা সত্যিকার ভাবে জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবে। তাহলেই একমাত্র সংসদে বসে আলোচনা হতে পারে কিভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমানে যে সন্তানরা, তাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে আমরা সাজাতে পারবো, যাতে করে তারা ভবিষ্যতে শুধু পুঁথিগত বিদ্যা না, তারা যে আমাদের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেই মূল্যবোধের আলোকেও শিক্ষিত হয়ে তারা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। আজকে যদি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃতভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে, তাহলে সেই জনপ্রতিনিধিরা সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করা যায়, কিভাবে হাসপাতালগুলোতে, বিভিন্ন চিকিৎসালয়গুলোতে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা যায়, কিভাবে তাদেরকে বেশি স্বাস্থ্য সেবা দেওয়া যায়। আজকে যদি সংসদে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে বাংলাদেশের কৃষকদেরকে তাদের সমস্যাগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কমিয়ে নিয়ে এসে কৃষকদের সুবিধা বৃদ্ধি করা যায়, কৃষকদের সমস্যার সমাধান করা যায়। এইভাবে প্রত্যেকটি সেক্টরের সমস্যা কিভাবে পর্যায়ক্রমিকভাবে সমাধান করা যায়, এবং আমরা যে 31 দফা দিয়েছি সংস্কার প্রস্তাব দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, শুধু আমরাই নয়, বিভিন্ন দল দিয়েছে, বিভিন্ন সুশীল সমাজ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যেই পরিবর্তনগুলোর কথা বলছে, এমনকি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। দর্শক, 14 বছর পর আজ উৎসবমুখর পরিবেশে চলছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেখানে সরাসরি ছিলাম।